বন্ধুরা, প্রয়াগরাজ থেকে আজকে আমরা খুব ভোরে ট্রেনে উঠে লখনৌ এসে নেমেছিলাম সকাল 9টায়। লখনৌতে আমরা নাইট স্টে করব না, কারণ খুব বেশি কিছু এখানে দেখার আছে বলে আমাদের মনে হয়নি। সেজন্য সকালে ক্লোক রুমে লাগেজ রেখেই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। লখনৌ স্টেশনের বাইরেই প্রচুর অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে। সেখান থেকে আমরা একটা অটো হায়ার করলাম 800 টাকা দিয়ে। প্রথমেই আমরা যেখানে চলে আসলাম, এটা হচ্ছে রুমি দরওয়াজা। এটা নবাব আসাফউদ্দৌলা বানিয়েছিলেন, 60 ফিট লম্বা। এটাকে বলা হয় পুরনো লখনৌয়ের প্রবেশদ্বার। এবার আমরা যেখানে চলে এসেছি, এটা হচ্ছে হুসেনাবাদ এরিয়াতে ছোটা ইমামবাড়া। এখানে আওয়াধের তৃতীয় নবাব মুহাম্মদ আলী শাহ এটাকে তৈরি করেছিলেন। এখানে ঢোকার এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা করে পার হেড, এবং গাইড নিলে গাইডের চার্জ আলাদা, 100 থেকে 150 টাকা মতো। এখানে ঢুকেই ডান হাতে তাজমহলের মতো একটা সৌধ আছে, সেটা নবাব তার মেয়ে আসিয়া বেগমের স্মৃতিতে বানিয়েছিলেন। এবার দেখুন, রুমি দরওয়াজার পাশের দিকেই একটা লম্বা এই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এইটা 220 ফিট হাইট। এটার যে ক্লক পার্টসটা, সেটা বানানোর জন্য তখনকার দিনে গান মেটাল ইউজ করা হয়েছিল। বন্ধুরা, এই যে সাদা রঙের সৌধটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়া ইমামবাড়া বা আসাফি ইমামবাড়া। এটা আওয়াধের নবাব আসাফউদ্দৌলা বানিয়েছিলেন। এই ইমামবাড়ার ভিতর দিয়ে ঢুকে সোজা গার্ডেন পেরিয়ে চলে গেলে বড় দেখবেন একটা প্রাসাদের মতো সৌধ বানানো আছে, সেখানে আছে আসাফি মসজিদ, এবং তার পাশে বাহাত দিয়ে ভুলভুলাইয়ার একটা রাস্তা উঠে গেছে। এবং ভুলভুলাইয়াতে যেতে গেলে এন্ট্রি ফিজ আছে পার হেড 50 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার চলুন ভুলভুলাইয়ার দিকে যাওয়া যাক। তো সিঁড়ি দিয়ে উঠে দেখুন, প্রথমেই আমরা যেখানে আসলাম এই টেরেসটাতে, এখানে এই যে খিড়কি মতো করা আছে, এখানে 100টা খিড়কি আছে। নবাবের 100 জন বেগম এখানে বসে বাইরের দৃশ্য দেখতেন, যেহেতু তাদের কোনো বিশেষ কারণ ছাড়া বাইরে বেরোনোর নির্দেশ ছিল না। এবার চলুন আমরা ভুলভুলাইয়ার ভিতর দিকে ঢুকছি। এখানে ঢোকার 1034টা রাস্তা আছে, কিন্তু বেরোনোর আছে মাত্র 2টি। সুতরাং আপনারা গাইড ছাড়া একদম যাবেন না, রাস্তা হারিয়ে ফেলবেন, বেরোতে পারবেন না। তখনকার দিনে হঠাৎ শত্রুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এরকম ভুলভুলাইয়া বানানো হতো। এই যে দেখছেন ভিতর দিকে যে খিড়কিটাতে কাঠের দিয়ে জালি লাগানো মতো আছে, এইখানে তখনকার দিনে বেগমরা বসে নিচে যে সেন্টার হলে সঙ্গীত বা নৃত্য হতো, সেইটা উপভোগ করতেন। এবং দেখুন, এর ভেতরে বিভিন্ন জায়গায় বক্স বক্স মতো করা আছে, সেখানে তখনকার দিনে শস্য এবং খাওয়ার জিনিস সঞ্চয় করে রাখা হতো। ভেতরে কিন্তু পুরো অন্ধকার, কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা এমনভাবে রাখা হয়েছে যে সূর্যের আলো ঢোকে, কোনো অসুবিধাই হয় না। কিন্তু আপনারা যেখানেই যাবেন না কেন, একই রকম দেখতে রাস্তা মনে হবে যে একই রাস্তা দিয়ে আমরা বারবার ঘুরছি। সেই জন্য গাইড অবশ্যই মাস্ট। ভুলভুলাইয়া থেকে বেরিয়ে ডান দিকে আছে বেগমদের বাউরি, যেখানে তখন বেগমরা স্নান করতেন। বিশাল প্রাসাদের মতো চারিদিক থেকে এরকম লন মতো করা আছে, কিন্তু মাঝখানে একটা বড় কুয়ো আছে। তখন এখান থেকেই জল সরবরাহ করা হতো।
বাড়া ইমামবাড়া থেকে বেরিয়ে আমরা স্টেশনের কাছেই আমিনাবাদ মার্কেটে গেছিলাম লখনৌয়ের ফেমাস চিকনকারি ড্রেস দেখতে। আপনারাও কিনতে পারেন, প্রচুর শপ আছে, রেঞ্জ 1000 টাকা থেকে স্টার্ট। আর এখানকার যে ফেমাস কিছু ফুডের দোকান আছে, যেরকম শর্মার টি স্টলের টি, প্রকাশ কুলফির কুলফি, তারপরে টুন্ডে কাবাব, এগুলোও আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আজকে রাত 9:25 আবার আমাদের এখান থেকে ট্রেন আছে আগ্রার জন্য, এরপর আবার আগ্রাতে গিয়ে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা জার্নির 7ম দিনে আগ্রার হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি ফতেপুর সিক্রি দেখার জন্য। এখানে আমরা 2 নাইট থাকবো। আমরা একটা লোকাল কার হায়ার করলাম ফতেপুর সিক্রি যাওয়ার জন্য। এটা আগ্রা থেকে প্রায় 36 কিলোমিটার এবং প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। এটা একটা হাইওয়ে, ডাইরেক্ট রাজস্থানের সাথে অ্যাড হয়েছে। হাইওয়ের পাশে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা ব্রেকফাস্টও করতে পারবেন। আমরা এবার চলে এসেছি ফতেপুরে। আমরা এবার চলে এসেছি ফতেপুরে। এখানে যে কার নিয়ে আপনারা আসবেন সেটা কার পার্কিংয়ে রাখতে হবে এবং সেখান থেকে গভর্নমেন্ট বাসে করে ফতেপুরের গেট অবধি যেতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট বাসের একটা ফেয়ার ওরা চার্জ করে এবং গাইডের চার্জ আপনাকে দুটোই দিতে হবে। আর যদি আপনারা নিজেদের কার নিয়ে ডাইরেক্ট ফতেপুরের গেট অবধি যেতে চান, সেক্ষেত্রে অনলি গাইড চার্জ দিতে হবে, যেটা কিনা গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া হয়েছে 1100 টাকা। এবং ফতেপুরের সিক্রিতে এন্ট্রি ফিজ হচ্ছে 45 টাকা। সেখানে আপনারা ওটা অনলাইনেও করতে পারেন। বন্ধুরা, ঢুকেই যে সামনে বড় গার্ডেনটা দেখছেন, এটা ছিল আকবরের দিওয়ানে আম। এখানে আম জনতার দরবার লাগতো, তারা নিজেদের সমস্যা নিয়ে আকবরের কাছে আসতেন এবং আকবর সেগুলোকে সমাধান করার চেষ্টা করতেন। এই প্যাভিলিয়নের পশ্চিম দিকে আকবর যে সিংহাসন রাখা থাকতো, সেখানে উনি বসতেন এবং বসে সবার কথা শুনতেন। আর এই যে গার্ডেনটা দেখছেন, এখানে আকবরের হাতি বাঁধা থাকতো। প্রথমে এখানেই আকবর নিজের রাজধানী স্থাপন করেছিলেন, কিন্তু এক সময় এখানে জলের প্রচণ্ড কষ্ট হওয়াতে আকবর এই জায়গা ছেড়ে চলে যান এবং লাহোরে তার রাজধানী স্থাপন করেন। আকবরের 3 রানী ছিল। হিন্দু রানী যোধাবাই, মুসলিম রানী ছিল রোকেয়া বেগম এবং গোয়ার ক্যাথলিক রানী ছিলেন মারিয়াম। কিন্তু কারোরই কোনো সন্তান ছিল না। তখন আকবর এখানে এসেছিলেন সালিম চিস্তির দরবারে তা মানত করার জন্য, তার সন্তান হওয়ার জন্য। শেখ সালিম চিস্তি তাকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আকবরের সন্তান হবে এবং পরে যোধাবাইয়ের সন্তান হয় জাহাঙ্গীর। তারপরে আকবর এখানে খুব সুন্দরভাবে এখানে প্যালেসটি তৈরি করেছিলেন সিক্রিতে এবং এটা পুরো রেড স্যান্ডস্টোন দিয়ে প্যালেসটা তৈরি। এখানে তিনি 3 রানীর জন্যই আলাদা আলাদা প্যালেস করে দিয়েছিলেন, সেগুলো আপনাকে আমি দেখাবো। এবং পরে তিনি এখান থেকে একটু পায়হাঁটা দূরত্বে ফতেপুরে সেখানে সালিম চিস্তির বড় তিনি দরগা করে দিয়েছিলেন, যেটা এখনও খুব বিখ্যাত। দিওয়ানি আম থেকে একটু ভেতরে ঢুকলেই প্রথমেই আসে মারিয়ামের প্যালেস। এখানে মারিয়াম থাকতেন এবং তার 2 দিকে 2টো কিচেন করা রয়েছে। মারিয়াম যেহেতু ননভেজ খেতেন, তার জন্য আলাদা কিচেন, এবং যোধাবাই যেহেতু হিন্দু রানী ছিলেন এবং রাজপুত ছিলেন, তিনি পুরো ভেজ খাবার খেতেন, তার জন্য আলাদা কিচেন। তো দেখুন, এত সুন্দর পাথরের কাজ করা, দেখলেই মন ভরে যায় এবং মনে হয় আমরা সেই ইতিহাসের যুগে ফিরে এসেছি। তো চলুন, এখানে 3 রানীর জন্যই 3টে আলাদা আলাদা প্যালেস ছিল, সেগুলো প্রত্যেকটাই আপনাদের দেখাবো। এবার চলুন এগিয়ে গিয়ে আমরা যাব দিওয়ানে খাসে। মারিয়াম প্যালেসের থেকে একটু এগিয়ে এসেই দেখুন, এটাকে বলা হয় দিওয়ানে খাস। এটা একটা দোতলা বিল্ডিং। এই প্রাসাদগুলো সব এই সিক্রিতেই বানানো হয়েছে। সিক্রি একটা গ্রাম ছিল তখন। পুরো লাল স্যান্ডস্টোন দিয়ে এটা পুরো তৈরি। দিওয়ানে খাস খাস লোকেদের জন্য। এখানে আকবরের নবরত্ন নিয়ে আকবর সভা বসাতেন এবং এখানে ঢুকে সেন্টারে দেখুন একটা কার্ভড পিলার আছে মোটা, তার উপরে রাউন্ড করে একটা বসার জায়গা করা আছে, সেখানে আকবর বসতেন। আর পিলারটা 4 সাইডে পুরো কানেক্টেড, পিলারটার সাথে 4 সাইডে 4 জন মন্ত্রী বসতো। এই স্ট্রাকচারগুলোই সব হিন্দু মুসলিম আর্কিটেকচার মিক্স করে বানানো। আর আকবর যেহেতু সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিল, তিনি প্রত্যেকটা ধর্মকেই খুব সম্মান করতেন।
দিওয়ানে খাস থেকে বেরিয়ে যে উঠান বা চাতালটা দেখছেন এটাকে পঁচিশি কোট বলা হতো। এখানে সম্রাট পঁচিশি নামে একটা গেম খেলতেন। ফ্লোরে যে স্কোয়ারগুলো করা আছে সেখানে দাসীরা গুটির মতো দাঁড়িয়ে থাকতো। সম্রাট চাল চালতেন, দাসীরা সেই মতো সেই ঘরে গিয়ে দাঁড়াতেন। এই পঁচিশি কোটের ডান দিকে যে 5 স্টোরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চমহল। 3 রানীর জন্য এটা বানিয়ে দেওয়া হয়েছিল। তারা তাদের নিজেদের অনুষ্ঠান যেমন করবা চৌথ, ঈদ, ইস্টার এই দিনগুলিতে চাঁদ দেখার জন্য এখানে আসতেন এবং এটাকে হাওয়া মহলও বলা হয়। এখানে খুব সুন্দর হাওয়া দিত এবং তখনকার রানীরা হাওয়া বদল করার জন্য এখানে আসতেন। পঞ্চমহল থেকে এগিয়ে গিয়ে সামনেই একটা জলাশয় আছে, তার নাম ছিল অনুপ তালাব। অনুপ মানে সুন্দর। তালাবের বাঁ দিকে রোকাইয়া বেগমের প্যালেস ও সামনে আকবরের খোয়াবগা বা প্যালেস। এই তালাবের মাঝখানে একটা স্কোয়ার মতো জায়গা আছে যেখানে বসে তানসেন রাগ দরবারি এবং রাগ মল্লার এইসব গাইতেন। আকবর তার রানীদের নিয়ে বসে সঙ্গীত শুনতেন। এই তালাবে গোলাপ জল দেওয়া হতো। যখন হাওয়া বইতো তখন চারিদিকে খুব সুন্দর স্মেল ছড়াতো। রেণু রনা রনা না এবার আমরা আসলাম যোধাবাইয়ের মহল দেখতে। বাঁদিকে যে ঘরটা দেখছেন এটা তখন লাইব্রেরি ছিল, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এখানে রাখা হতো। যোধাবাই আকবরের সবথেকে প্রিয় রানী ছিলেন, তাই তার প্রাসাদটিও সবথেকে সুন্দর ছিল। প্রাসাদে ঢুকতেই লম্বা লাল চন্দন কাঠের দরজা ছিল, যেটা কালের আবহে এখন আর নেই, অন্য দরজা লাগানো হয়েছে। এই যে ভেতরে ঢুকে চারিদিকে যে ঘরগুলি দেখা যাচ্ছে এগুলো সব যোধার দাসীদের ঘর ছিল। আগে তো ঘরে দরজা থাকতো না, সব পর্দা লাগানো ছিল। আর প্রাসাদের উপর দিকে যে গম্বুজের মতো ছত্রি লাগানো আছে সেখানে গার্ড পাহারা দিত। রানীদের অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশের অধিকার ছিল না, তাই কিন্নরদের রাখা হতো পাহারার জন্য। তারা সহজেই বাইরে যেতে পারতো এবং ভিতরেও আসতে পারতো। উঠোনের মাঝখানে একটা তুলসী মন্দির ছিল যোধাবাই, যেখানে রোজ জল দিতেন এবং ধূপ দীপ দিয়ে পুজো করতেন। আকবর কোনোদিন যোধার ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করেননি। আর এখন যেটা দেখছি সেটা হচ্ছে যোধাবাইয়ের মন্দির ছিল। এখানে সোনার প্রতিমা ছিল, আর দেয়ালের মধ্যে যে খোপ খোপগুলো দেখছেন এখানে সব প্রদীপ জ্বালানো থাকতো। যোধাবাই রোজ এখানে পুজো করতেন। যোধামহলের বাইরের দিকে এই যে উপরে ব্যালকনিটা দেখছেন, এখানে দাঁড়িয়ে যোধাবাই রোজ সূর্য পুজো করতেন এবং সূর্যকে জল চড়াতেন। আর ওই যে দূরে বাড়িটা দেখছেন ওটা আকবরের নবরত্নের মধ্যে একজন, যে কিনা আকবরের রাজস্ব মন্ত্রীও ছিলেন, সেই টোডরমলের বাড়ি। এবার আমরা যাচ্ছি ফতেপুরের দিকে। সিকরির ভেতর দিয়েই এই রাস্তাটাই ফতেপুরে যাচ্ছে, পুরো বাঁধানো রাস্তা। আর চারপাশে চারিদিকে পানীয় জলের ব্যবস্থা রাখা রয়েছে, তো আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। তো চলুন এবার আমরা ফতেপুরের দিকে যাচ্ছি। এখানে বাইরে শু রাখার ব্যবস্থা আছে, তো ওখানে জুতো রেখে আমাদের ভেতরে এন্টার করতে হবে। এন্ট্রি করেই ডান দিকে মসজিদের অনেক সেবাদাররা দরগাতে চাদর চড়ানোর জন্য নিয়ে বসে থাকেন। ওখানে বিভিন্ন রেঞ্জের চাদর আছে। এবার আপনি যেরকম রেঞ্জের আপনার সুবিধা মতো ওখান থেকে নিয়ে নিতে পারেন, অবশ্যই টাকার বিনিময়ে। তো একটু দরদাম করে নেবেন। এবং ওরাই ওখানে দরগাতে মানত করার জন্য ধাগা দেয়। আপনি ওখান থেকে ধাগা নিয়ে দরগার ভেতরে গিয়ে যে কোনো 3টে মানত আপনি ওখানে চাইতে পারেন। এবং আমি শুনেছি যে সেলিম চিশতির দরগায় উনি কাউকে খালি হাতে ফেরান না, ওনার এখানে মানত করলে সেই মানত সফল হয়। এবং সফল হওয়ার পরে ওখানে আর যেতে হয় না, নিজের বাড়ির কাছে বাচ্চাদেরকে অন্ন সেবা করিয়ে দিলেই হয়ে যায়।
তো এবার চলুন, আমরাও ওখান থেকে চাদর নিয়েছি এবং চাদর যেখান থেকে নেবেন সেখানেই দেখবেন অনেক পরপর পরপর ওখানে কবর দেওয়া আছে। সেগুলো সব সেলিম চিশতির সব শিষ্যরা, তাদেরকে সব ওখানে কবর দেওয়া হয়েছে। দেখুন, এই যে সাদা মার্বেল পাথরের তৈরি সৌধটি, এটাই হচ্ছে শেখ সেলিম চিশতির দরগা। শেখ সেলিম চিশতি হলেন আজমির দরগার মঈনুদ্দিন চিশতির শিষ্য। অনেক দূর দূর থেকে লোক এখানে আসেন মানত করার জন্য, এবং শুধু দেশে নয় বিদেশ থেকেও বহু মান্যগণ্য ব্যক্তিরা আসেন, বিভিন্ন সেলিব্রিটিরা আসেন, ফিল্ম স্টাররা এখানে আসেন। এই সেলিম চিশতির দরগার ভেতরে আপনাকে যেতে হবে মানত করার জন্য। সেখানে সেলিম চিশতির কবর রাখা রয়েছে এবং সেখানে মানে স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা, ছাদের থেকে চ্যানেলের মাধ্যমে পুরো যে পিলারগুলো আছে পিলারের সঙ্গে অ্যাড করা চ্যানেল যেখানে আছে, বৃষ্টির সময় ওই চ্যানেল দিয়ে যে জল পড়ে সেই জলটা নেওয়ার জন্য দূর দূর থেকে লোকে আসে। সবাই মানে যে সেই জলটাও নাকি বিভিন্ন বড় বড় রোগ আর কি সারিয়ে তুলেছে এবং বিভিন্ন লোকের বিভিন্ন রকম প্রবলেম সলভ করে, সেই মান্যতা নিয়েই লোকে এখানে আসে। দরগার পূর্ব দিকে যে রেড স্যান্ডস্টোনে সৌধটি করা আছে সেটা সেলিম চিশতির নাতি ইসলাম খান প্রথমের, যে কিনা জাহাঙ্গীরের সময় মুঘল আর্মির জেনারেল ছিলেন। সৌধটির উপরে একটি ডোম এবং 36টা ছোট ছোট ডোম শেপটের ছত্রি করা আছে, সেগুলো সেলিম চিশতির শিষ্যদের কবর। এখানে মুঘল আমলের সবথেকে বড় মসজিদ, জামা মসজিদও তৈরি করিয়েছিলেন আকবর। বলা হয় এটা মক্কা মদিনার মতো পবিত্র। যারা মক্কায় যেতে পারেন না তারা এখানে আসলে একই রকম পুণ্য লাভ করেন। 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় এই জায়গাটিকে। দরগা থেকে বেরিয়েই সোজা যে বড় গেটটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। ফতেপুরে আকবর গুজরাট জয় করার পর জয়ের স্মারক হিসেবে ওই গেটটা বানিয়েছিলেন। ফতে মানে জয়। এটা মাটি থেকে 54 মিটার উঁচুতে।